ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিছে কেমন হলো বন্ধুরা, তার স্যার যখন দিছে জিনিসটা তো নিশ্চয়ই সে ভেবে চিন্তে ভালো একটা জিনিস হবে, আমিও একটা আপলোড দিলাম কেমন হলো বন্ধুরা। এভাবে তো ইনফ্লুয়েন্স হয় আসলে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে পরিত্রাণের উপায় কি হতে পারে? আসসালামু আলাইকুম। রানা বলছি। কাছের ও দূরের দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে স্বাগত। সাথে আজকে কথা বলার জন্য যুক্ত আছেন মাশফিকুর রহমান বৃষ্টি। বৃষ্টি ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইয়া, যেমনটা আমাদের কথা ছিল, আমরা পূর্ব নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো। আমাদের কথা বলার বিষয় হচ্ছে নিরাপদ ইন্টারনেট। আমরা কি আসলে একটু আপনার থেকে জানতে পারি নিরাপদ ইন্টারনেট আসলে কি, বা নিরাপদ ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? নিরাপদ ইন্টারনেট এক কথায় বলা আসলে একটু টাফ, ডিটেইলে বলা উচিত। নিরাপদ ইন্টারনেট বলতে আমাদের জীবনটাই এখন মোটামুটি ইন্টারনেটের সাথে আর কি কানেক্টেড। মানে আমরা এক কথায় যদি বলি, ইন্টারনেট ছাড়া এখন এই 2025-এ খুব কম সংখ্যক লোকই আছে যারা আমাদের প্যারেন্টস যদি বলি তাদের বাদ দিয়ে, বা তারাও মোস্টলি অনেকেই হ্যান্ডসেট ইউজ করে, স্মার্টফোন। তো সেই সুবাদে তাদের কাছে ইন্টারনেটের সহজলভ্যতা আছে। নিরাপদ ইন্টারনেট যে ইন্টারনেট ইউজ করে আমাদের দৈনন্দিন কাজ, অফিস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, পার্সোনাল সবকিছু, এটা মানে ইন্টারনেটের বিস্তৃতিটা ব্যাপক। এটা তো আর এক কথায় বলে শেষ করা সম্ভব না। তো আমি আমার সেই জায়গা থেকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতেছি কতটুকু, এবং এটার ইম্প্যাক্ট আমার আউটসাইডার যারা আছে, লাইক আমি যদি ফেসবুকের কথাই বলি, যেখানে আমরা বেশি সময় স্পেন্ড করি, এবং পাশাপাশি হচ্ছে ইউটিউব, এই দুইটাই তো আমাদের এখন বেশি ইউজ করা হয়। ওকে, জি। তো এখান থেকে আমাদের ফেসবুকে আমরা যখন একটা পোস্ট দিতে যাই, আমার প্রোফাইলে বা আমার সাথে কানেক্টেড আছে অ্যারাউন্ড 3000 ফ্রেন্ডস। হয়তোবা তারা সবসময় এট এ টাইমে অনলাইনে থাকে না, বাট আমি যখন একটা পোস্ট দেই, আমার পোস্টটা দেওয়ার আগে আমার একটু বিবেচনা করা উচিত আসলে এই পোস্টটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি আমার অডিয়েন্স বা আমার ফ্রেন্ডস, যারাই আমার সাথে কানেক্টেড আছে। টুডে আর টুমোরো কেউ না কেউ পোস্টটা দেখবে, রাইট? তো এই পোস্টটা দিলে আমার আসলে এটার মিনিং কি, আমি কি এটা শুধু বিনোদনের জন্য দিচ্ছি? কারণ সোশ্যাল মিডিয়াটা তো আমরা নর্মালি একটু বিনোদনের জন্যই ব্যবহার করে থাকি। তো বিনোদনের ভিতরেও ভাগ আছে যে আমি একটা পোস্ট যা ইচ্ছে তাই দিলাম, এটা দিয়ে আমার পার্সোনালিটি রিপ্রেজেন্ট করে আমাকে। কারণ আমাদের এখন ফিজিক্যাল মিটার থেকে ভার্চুয়াল মিটারটাই বেশি হয় সবার সাথে। কে কোথায় আছি, কখন কি করি, সারাদিনের কি করেছি, এটা দিন শেষে গিয়ে আমরা একটা আপডেট দিই ফেসবুকে। এটা দিয়ে আমাকে কিন্তু মানুষ জাজ করে যে আমি আসলে সারাদিন কি করেছি। ইভেন দো আমি যদি আরো একটু অ্যাড করি, আজ থেকে 10 বছর আগেও কাউকে খোঁজ নিতে গেলে আমরা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে খুঁজতে হইতো। এখন মনে হয় এই জায়গাটা থেকে আমরা অনেকটাই অ্যাডভান্সের দিকে চলে গেছি। লাইক হচ্ছে আমাদের এখন তার সোশ্যাল প্রোফাইলটাকে গিয়ে একটু দেখি, ওইটা দেখেই কিন্তু আমরা তাকে জাজ করে ফেলি যে অ্যাকচুয়ালি হি অর সি কেমন, তার বিহেভিয়ার কেমন। ওই অ্যাক্টিভিটিস দেখে কিন্তু তাকে একটা 70-80% জাজ করে ফেলে। এটা হচ্ছে সব ক্ষেত্রে। একজন জবের আমরা যখন অ্যাপ্লাই করি এখন, কোম্পানিগুলো তারাও হচ্ছে তোমার এই সোশ্যাল প্রোফাইলটাকে খুব নোট অ্যাক্টিভলি হচ্ছে চেক আউট করে যে অ্যাজ এ পার্সন সে অ্যাপ্লাই করছে, তার নেচার কিরকম, তার কানেক্টিভিটি কাদের সাথে কাদের সাথে। আমাদের জবের প্রোফাইলের জন্য অ্যাকচুয়ালি তো লিঙ্কডইন ইউজ করা হয়। তো ওইটা তো থাকে। এখন অ্যাপ্লাই করতে গেলে বলে যে তোমার সোশ্যাল প্রোফাইল দাও, যে কোনো একটা, এটার ফেসবুক আর টুইটার, এই দুইটা তো কমন। তো দুইটার একটা দিতে বলে একদম বেশ স্ট্রিক্টলি। এই দুইটা থেকে তারা আমার একটা ব্যাকগ্রাউন্ড সে ডেটা নিয়ে গেল, তারা আমার কিন্তু বাসা পর্যন্ত খুঁজতে যাওয়ার দরকার হইলো না। তো এই জন্য আমি পোস্টের কথা বলেছি যে আমি যখন একটা পোস্ট দিতে যাচ্ছি, বা আমি একটা কিছু শেয়ার করলাম আমার প্রোফাইল থেকে, তো আমার শেয়ার করা, যখনই আমি কিছু শেয়ার করতেছি ওটার রেসপন্সিবিলিটি কিন্তু আমার। তুমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছো, সেটা যে কোনো পার্সপেক্টিভ থেকেই তোমার কাছে মনে হচ্ছে যে না, রাইট, তুমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছো। এখন এটা যখন তুমি তোমার প্রোফাইলে দিলা, আমি তোমার ফ্রেন্ড আছি আজ, তো ওটা যখন আমি শেয়ার করে দিলাম, তখন কিন্তু এটা শাখা পোশাখা বাড়তেছে এক এক করে। আচ্ছা,
ভাইয়া আমরা হচ্ছে ইন্টারনেট বলতে কি আসলে শুধু সোশ্যাল মিডিয়া বুঝি? তো আমরা যেখানেই বাস করি না কেন, আমরা অন্য একটা জায়গায় বাস করি, সেটা হচ্ছে ইথারে, আই মিন সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটে। ইন্টারনেটের ব্যবহার আমি মানে এখন কোন জায়গায় নেই ওইটা বলবো। আমাদের স্কুলের ক্ষেত্রে যদি বলি, আমাদের সময় স্কুলে কম্পিউটার ছিল, বাট ওটা খুব কম ইউজ হতো, মানে এক্সামের সময় ব্যবহার হতো। আর আমি যতটুকু জানি এখন স্কুলে বোধহয় যে কম্পিউটার যে সাবজেক্টটা আছে ওখানে বেশ ভালো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইউজ করে, কতটুকু হয় আমি এক্স্যাক্টলি জানি না। কেউ আবার আমাকে এখানে ভুল ধরবেন না, কাইন্ডলি সরি। বাট ঢাকার স্কুলগুলোতে মোটামুটি ভালোই স্টুডেন্ট এবং কম্পিউটারের সাথে ইন্টারাক্ট হয় যে ক্লাসগুলোতে থাকে, আমি যতটুকু জানি। গ্রামে এখনো এটার সাথে কতটুকু ইউজ টু হতে পারছে তাও জানি না। সো ইন্টারনেট এখন সব জায়গাতেই আছে। একটা অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে ইন্টারনেট বাসায় বসে করে ফেলতেছি। পাসপোর্ট বলি বা জন্ম নিবন্ধনের বলি বা একটা অ্যাপ্লিকেশন, সেটা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য, প্রাইভেট জব, মানে কোন ইভেন তো হচ্ছে এখন তো স্মার্টফোন মোটামুটি স্কুলের স্টুডেন্টদের কাছে আছে যারা ক্লাস 6-এ বা 7-8-এ পড়ে। হ্যাঁ, আমি ইন পার্সন যতটুকু দেখেছি, তো ওখান থেকে বলতেছি। পার্সেন্টেজ বলতে পারবো না, বাট সবার কাছে মোটামুটি এখন একটা হ্যান্ডসেট রিকোয়ারমেন্টের জায়গা চলে গেছে, যেটা দরকার। মানে পাঠ্যপুস্তক বই যেরকম ওই রকমই এখন বাচ্চারা আবদার করে, পরিবার থেকেও দেখতেছে হ্যান্ডসেট দিতেছে। তো হ্যান্ডসেটটা যখন দিতেছে আসলে এটার কোন মাইন্ডসেট থেকে দিতেছে জানি না, বা তার ওইটার প্রয়োজন আছে কিনা আদৌ স্কুলে যখন একজন 7-8-এ পরে তার একটা হ্যান্ডসেটের কতটুকু প্রয়োজনীয়তা আছে, এটা বিবেচনার বিষয় হচ্ছে গার্ডিয়ানদের, আমি যতটুকু মনে করি। রানা, তুমি আমরা যেইখানে যে এজে ছিলাম আমাদের কাছে হ্যান্ডসেট আসছে কলেজে ভর্তি হওয়ার পরে। কলেজে মিনস আমি আমার পলিটেকনিক ভর্তি হওয়ার পরে আমি হ্যান্ডসেট পেয়েছিলাম। হ্যান্ডসেট না, ওটা ছিল ফিচার ফোন, ছোট্ট একটা ফিচার ফোন। আর এখন তো স্টুডেন্টরা একসাথেই হ্যান্ডসেট পেয়েছে, অনেক লাকি তারা আমাদের থেকে, কিন্তু তারা অনেক লাকি, অনেক কিছু একই সাথে পেয়ে যাচ্ছে। আমরা একটা কম্পিউটার জন্য অনেক সাধনা করা লাগতো। স্কুলে একটা কম্পিউটার, তাও শুধু ওই প্র্যাকটিক্যালের সময় একটু ধরতে দিত, আর কিছুই করতে পারতাম না, আদৌ যে কম্পিউটার কি কি আছে জানতাম না। আর এখন সেটা বাচ্চারা পাচ্ছে, স্টুডেন্টরা পাচ্ছে, এটার হিউজ ব্যবহার আছে। মানে এটা ডে ওয়ান থেকে যদি সে সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারে, তার ক্যারিয়ারটা যে কোথায় আগাই যায়। আমি ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই, ইউরোপের কান্ট্রিতে বা আমাদের ইন্ডিয়ার কথাই যদি বলি, তার ওইখানের স্কুলের স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স আমাদের বাংলাদেশের থেকে, বা তো তারা ওটাকে প্রপারলি ইউজ করতেছে। তোমার প্রশ্নটা যেখানে ছিল শুরু দিকে, সেফ ইন্টারনেট বা ইন্টারনেটের গুরুত্ব কতটুকু, এখানে গার্ডিয়ানদের অনেক ভূমিকা আছে। কারণ কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দিলাম, আর বাচ্চারা এই যে ওটা থেকে রাইট জিনিসটাই যে সে ইউজ করবে বা রাইট ওয়েতে সে ব্যবহার করবে, এটা একটু চিন্তার বিষয়, আমি আমার জায়গা থেকে মনে করি। তো তাকে আসলে একটা গাইডলাইন্স দেওয়া উচিত যে তুমি কোনটা করা উচিত তোমার এই মুহূর্তে, বা এটা করলে তোমার ক্যারিয়ার কোথায় আগাবে, কত দ্রুত আগাবে। এটা এই বিস্তৃতি ক্ষেত্রে ধরেন হিউজ। বা এখন দেখা যাচ্ছে যে করোনা প্যান্ডামিকের পরে প্রায় সব ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে আসছে। স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের হাতে মোবাইল চলে আসছে। ইন্টারনেটের ব্যবহারও সহজলভ্য, যেহেতু তাদের অ্যাসাইনমেন্টটা ইন্টারনেট ব্যবহার করেই করতে হয়। হুম। তো একটা মোবাইল বা ইন্টারনেট হাতে পেলে শুধুমাত্র অ্যাসাইনমেন্টের কাজেই ব্যবহার হয়, বা এর কি ক্ষতিকর কোনো দিক আছে কিনা, বা এই ব্যাপারে অভিভাবকদের কি ধরনের সচেতন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, যদি কোনো ক্ষতিকারক দিক থেকে থাকে? অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোন দিতে হয়, এটা একটু আমার কাছে একটু মনে হয় যে এটা বাসার অভিভাবকের ফোন থেকেও কিন্তু কাজটা কমপ্লিট করা যায়। যদি সে ক্লাস মানে এসএসসি দেয়নি, আমি আমার জায়গা থেকে মনে করি সে এসএসসি পরীক্ষা দেয়নি, তার কাছে একটা স্মার্টফোন দেওয়া আর তার কাছে একটা AK-47 রাইফেল দেওয়া মোটামুটি সেম। কারণ সে হাউ টু ইউজ মোবাইলটা 47। কি এতটাই এতটাই ভয়াবহ? ইন্টারনেট হ্যাঁ, কি এটা আসলে আমাদের জন্য এটা এতটাই ভয়াবহ? এটা এটা মানে আমি AK-47 এর সাথে কম্পেয়ার করেছি এই কারণে, কারণ এটা কিন্তু একটা মানে যুগান্তকারী আবিষ্কার বন্দুকের দিক থেকে বা যাই বলি। তো আমাদের ফোনটাও এখন আমাদের এই এশিয়া কান্ট্রির দিকে যদি তাকাই, আমাদের দেশের ফোনটাও বেশ ভয়াবহ আকার ধারণ করছে। কারণ এটা রাইট ইউজ হচ্ছে না, এটা রং ইউজ হচ্ছে বেশি। আমি
তুমি তো দেখতেছো চারপাশে মানুষ, বিকালে আমরা আগে হচ্ছে স্কুল শেষে আহ, সবাই খেলাধুলায় সময় দিতাম 2 থেকে 3 ঘন্টা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, right? আর এখন আমি লাস্টে যখন বাড়ি থেকে আসছি, বিকালবেলা বের হইলে মাঠ ফাঁকা, আর এরকম কর্নারে কর্নারে দেখা যায় যে 4-5 জন মিলে বসে আছে। গিয়ে টুকি মেরে দেখলাম তারা এক একজনে এক একটা গেমের ভিতরে ইনভলভ আছে, যেগুলা ওখানে আবার টাকা পয়সারও লেনদেন হচ্ছে। আমি দেখে অবাক যে তারা স্কুলে পড়ে, ক্লাস 7-8 বা বিলো 10, তারপর ইন্টারমিডিয়েটের কিছু আছে। তো আমি যদি বিলো 10-এর কথাই বলি, মানে এসএসসি যারা এখনো দেয়নি, তারা এই যে এখানে টাকা পয়সার যে একটা লেনদেন হইতেছে, আমি গেমস গুলোর নাম বললাম না, অডিয়েন্স আবার শুনলে এটা খারাপ দিকে নিতে পারে। তো সেটা যে কোনো বিনিময়ে হোক, আমরা ছোটবেলায় এখানে অনেকগুলো ব্যাড ওয়ার্ড শুনতাম যে টাকা পয়সা লেনদেনের যে গেম গুলো আছে, তো ওইগুলো এখন ভার্চুয়ালি কিন্তু খুব অ্যাভেলেবেল, ফ্রিলি ইয়া করতে পারে। তো এই যে টাকা লেনদেন, তারা এই টাকাটা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই গার্ডিয়ানের থেকে নিতেছে কোনো আচ্ছা, না এই যে কোনো ওয়েতে। অনলাইনে গেমস খেলে বা অনলাইন থেকে যে ধরনের গেমসের মাধ্যমে আর্থিক লেনদেন হয়, এই গেমস গুলো আমি সচরাচর আমরা আমাদের চোখে পড়ে, বাট এটা কি অভিভাবকদের চোখে পড়ে না, বা এটা কি তারা আসলে ঝুঁকি হিসেবে দেখে না? এটা আপনি কি মনে করেন? এই গেমস হ্যাঁ, খেলাটা গ্রেট কি তারা কোশ্চেন। ঝুঁকি হিসেবে দেখে কিনা? এইখানে অভিভাবকদের একটা ভূমিকা, অত্যন্ত কঠিন একটা ভূমিকা পালন করা উচিত। আমি জানি না তারা কেন এরকম। আমাদের অভিভাবকরা বা আমরা যখন বড় হয়েছি, আমাদের টিচারদের দেখলে যে ভয় পেতাম, মানে রাস্তা চেঞ্জ করে ফেলতাম। আর এখন অভিভাবক বলি, টিচাররা কিরকম বিহেভ করে আমি জানি না বর্তমান জেনারেশনের সাথে, বাট আমরা আমাদের টিচারকে যথেষ্ট সম্মান করতাম, তারাও আমাদের স্নেহ করতো। আমরা দুই ইন্ডের থেকে দুইভাবে এটাকে এইভাবে দেখতাম। এখন জেনারেশন একটু ভিন্ন হয়তো দেখতে। এখন দেখতেছি আসলে সম্মান আর স্নেহ মনে হয় দুটোরই দুই দিক থেকে কমতি আছে, যদি বলি। তো এখানে গার্ডিয়ান, এই যে শুরুতেই বললাম, আমি কেন তাকে একটা স্মার্টফোন দিতেছি, যদি তার একটা অ্যাসাইনমেন্টেরই রিকোয়ারমেন্ট থাকে যে আমার বাচ্চার সে ক্লাস 8-এ পড়ে, 10-এ পড়ে, whatever, তার অ্যাসাইনমেন্টের জন্য যদি তার ফোনটা দরকার হয়, তো বাসার কারো না কারোর একটা ফোন আছে, ল্যাপটপ এখন অ্যাভেলেবেল। তো সেখান থেকে কিন্তু তার প্রয়োজনটা মিটে, কারণ অ্যাসাইনমেন্টটা কতবারই তারা সাবমিট করতে হয়, বছরে 3বার এক্সাম হয়। তো তাকে একটা ফোন দিয়ে দিতেছি, ফোনের ব্যবহার আহ, তো আর আমরা বলতেছি না কাউকে, ফোনটা দিয়ে দিতেছি, সে তার মতো করে ব্যবহার করতেছে। আমরা যদি আরো একটু বলি, আহ, কি বলে এটাকে, জিনিস যে কোনো কিছু শেখার আগে তাকে তো একটা গাইডলাইন দেওয়া হয়। এই স্মার্টফোন বা কম্পিউটারের ক্ষেত্রে এরকম কোনো গাইডলাইন এখন আর আসলে চোখে পড়ে না। তো যার কারণে তারা মিসবিহেভটাই বেশি করতেছে। 80 to 95%, 5% যারা, তুমি এখন যদি যারা ব্রাইট স্টুডেন্ট আছে, যারা, তারা ওই 5%-এর ভিতরে, তারা দেখবে যে স্মার্টফোন ইউজ করে না, বা যদি তাদের কাছে থাকেও ফোন, আইদার তারা ফোন অলওয়েজ সাইলেন্ট রাখে, অথবা তারা একটা ফিচার ফোন ইউজ করে যেখানে আসলে আহামরি খুব একটা কিছু সময় স্পেন্ড করার মতো থাকে না। আর স্মার্টফোন বলতে, একটা স্মার্টফোনে এখন সবকিছু করা যায়। হোয়াট এভার আই ক্যান ডু ল্যাপটপ, ইট অলসো ক্যান ডু বাই আচ্ছা, এই ফোন। ভাইয়া, আপনি তো এর আসলে ইন্টারনেট ব্যবহারটাকে আপনি খুব ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করছেন, কিন্তু বাস্তব চিত্র যেটা দেখা যায় যে আমরা কিছুদিন আগেই দেখলাম জুলহাস নামের একটা ছেলে, ও ইন্টারনেট দেখে দেখে হেলিকপ্টার আবিষ্কার করে ফেললো। করোনা প্যান্ডামিকের সময় আমরা দেখলাম 4 বছরের একটা ছেলে, যে কিনা হচ্ছে ইন্টারনেট দেখে দেখে ও হায়ার ম্যাথের সলিউশন করতেছে। হুম। ও ও এখনো স্কুলে ভর্তি হয়নি, সেই ছেলে হায়ার ম্যাথ করতেছে। তো উম, আমাদের গ্রামের ছেলে পেলে বা আমাদের গ্রামের মানুষগুলো ইন্টারনেটের এই পজিটিভ দিকগুলো কি জানে না, নাকি তাদেরকে জানানো হয় না, বা তাদেরকে জানানোর ওয়েটা আসলে কি? ইন্টারনেটের এই পজিটিভ দিকটা তাদেরকে জানানোর মাধ্যমটা কি হতে পারে? ওকে, তুমি আহ, যে কয়েকটা এক্সাম্পল দিলা, খুব সুন্দর এক্সাম্পল দিছে। তারা কিন্তু রাইট ওয়েতে, ওই যে 5% বলছি যারা রাইট ওয়েতে ইউজ করতেছে, আমি যদি ক্যাটাগরি করি, ওই 5% হচ্ছে তারা রাইট ওয়েতে। তারা সময়টাকে দেখো, কেউ ম্যাথ প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিভাবে করা যায়। এখানে কিন্তু ইন্টারনেট এসে আমি ততক্ষণ শুধু ক্ষতিকর দিকগুলো হিসেবে, আর উপকারিতার দিক দিয়ে, তুমি বা আমি, আমরা যখন একটা ম্যাথে প্রবলেমে পড়তাম বা কোনো সলিউশন খুঁজতে যেতাম, টিচারের সাহায্য ছাড়া আমরা, বা বড় ভাই আপু, এরা ছাড়া কিন্তু কেউ আমাদের কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। রাইট নাও
আমাদের ইন্টারনেট হচ্ছে বিগেস্ট টিচার। মানে দুনিয়ার যা চাই জাস্ট গুগলে সার্চ করলে হাউ টু ডু দ্যাট, এতটুকু কোশ্চেন মার্ক করলে গুগল তোমার জন্য ফ্রি। মানে 100 টাকার ইন্টারনেট কিনলে 7 দিন 15 দিনের একটা প্যাকেজ তুমি যা ওই 3 মাস 6 মাস বা 1 বছর একজন টিচারের কাছ থেকে লার্নিং করে নিতে হইতো, সেটা 100 টাকা ইন্টারনেট প্যাক কিনে সে বাসায় বসে সে নিজে থেকে নিতে পারে, এবং এটা আনলিমিটেড। টিচারকে বা বড় ভাইদেরকে 2 বার 3 বার কোশ্চেন করা যেত। আর এখানে আমার ফ্যাসিলিটি হচ্ছে আমি এটাকে আনলিমিটেড কোশ্চেন করতে হচ্ছি। ইভেন দো হচ্ছে এখন আমাদের চ্যাট জিপিটির কথা, এটা আমরা মোটামুটি এখন ইউজ করি, চ্যাট জিপিটি, ডিপসিক, এই দুইটা হচ্ছে আরো হেল্পিং, ভয়ানক লেভেলের হেল্পিং হ্যান্ড, ভয়ানক লেভেলের হেল্পিং হ্যান্ড, হয় না। মানে তুমি যদি একটু অ্যাডভান্স লেভেল হতে পারো, চ্যাট জিপিটি তোমার জন্য আরো স্মুথ করে দেয় কাজটা। মানে তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, এটার ভিতরে অনেকগুলো ভুল আছে, কারেকশন থাকতে পারে, গ্রামার আর্টিকেল মিস্টেক থাকতে পারে, এটা দেওয়া মাত্র সে নিমেষে তোমাকে কারেকশনটা করে দিতে। একটা ম্যাথের খুব কমপ্লেক্স লজিক যেটা তুমি আর ভিন্ন ওয়েতে ট্রাই করতে চাইতেছো, চ্যাট জিপিটির কাছে আসলে সে তোমার কাছে তুমি জাস্ট বলো, সূত্রটা লিখে দাও, সে তোমার 10টা ওয়ে ফরওয়ার্ড বলে দিবে। এই 10টা ওয়ে ফরওয়ার্ড কিন্তু আমাদের একজন টিচার দিতে পারে না, সে তার কাছে ওই সময়টা থাকে না। সে হাইয়েস্ট বড় যে 2টা দিতে পারে, দুইজন 2 ধরনের জিজ্ঞেস করছে, তাকে 2 ধরনের সলিউশন দিচ্ছে। এটা একটা পজিটিভ ওয়ে, রাইট? তারপরে আহ, এই যে যারা প্যান্ডেমিকের ভিতরে এটা তো আমরা সাফার করে আসছি, এই সময়টাতে আমি প্যান্ডেমিকের সময় আমি একটা কোর্স করছিলাম, যতটুকু 6 মান্থের একটা কোর্স করছিলাম। তো ওই কোর্সটা ছিল আমার লাইফে অনেক ইম্প্যাক্টফুল। বা আমি যদি শর্ট বলি, আমি এখন যেখানে আছি বা যেটা আমার এখন যেটা আর কি রুজি আমার কর্ম, আমার লাইফের পাথ ওখান থেকে চেঞ্জ হয়েছিল। আমি তার আগে থেকেই কুলিনারি ট্রাই করতেছিলাম, বাট প্যান্ডেমিকের সময়টা 6 মান্থের একটা কোর্স ছিল, ওইটা আমাকে মোটামুটি পুরো লাইফের ইয়েটাকে চেঞ্জ করে দিচ্ছে। এটা আমি আমার জায়গা থেকে যদি বলি, এটা আমার জন্য বিগেস্ট অ্যাসেট। এই জায়গাটাতে ভাইয়া আপনি হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো? রাইট, আমার গ্রাজুয়েশন ইলেকট্রিক্যাল। গ্রাজুয়েশন ইলেকট্রিক্যালে, আপনি হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এটাও তো ইন্টারনেটের সহজলভ্যতা বা রাইট ওয়েতে ইউজ করার একটা সুফল বলা যেতে পারে। আমাদের এই জেনারেশন বা আমি গ্রামে যদি একটু তাকাই, লক্ষ্য করা যায় যে যদি আমরা ইন্টারনেট ব্যবহার করে কিছু একটা করার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় হয় আমি একটা ফেসবুক পেজ খুলে আমি ব্লগার হই, অথবা একটা ইউটিউব চ্যানেল করি, অথবা ফ্রিল্যান্সিং এর নামে আমরা যেগুলো করি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে যায়। এখান থেকে ছেলেপেলেদের প্রপার গাইডলাইন দেওয়ার জন্য বা ইন্টারনেট ব্যবহার করে নিজেকে একটা নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনি কি পরামর্শ দিবেন? এখান থেকে আসলে ক্যারিয়ার বিল্ড আপ করার এখন আমি তো সেই 2020-এর কথা বলতেছি, বা আমি তো তার আগেও আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি। আর এখন যারা এটা থেকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, ইন্টারনেট ইউজ করে, এখানে হিউজ অপশন আছে। মানে এটাকে যাদের আসলে আমাদের একটা প্রভাব হয়ে গেছে যে যে যখন কিছু না পারে সে তখন হচ্ছে ফ্রিল্যান্সিং আছে, মানে এটা হচ্ছে সর্বশেষ অপশন। সবাই আমরা ওয়েল নোন, সবার কাছে ছোট বড় বৃদ্ধ বয়স্ক, যে কেউ যখন কোনো কিছু না পারে তার কাছে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং নামক যে একটা ওয়ার্ড আছে, এখানে আসলে সহজে টাকা ইনকাম করা যায়। এটা সেই 2017-18-র দিকে কথা বলতেছি, যখন আমি 18-তে ইউনিভার্সিটির শেষের দিকে, তখনও মানুষ এটা জানতো। ইভেন তো এখনো অনেকে বোধহয় এটাই জানে যে যে কিছু পারে না তার জন্য আছে ফ্রিল্যান্সিং। বাট ফ্রিল্যান্সিং কথাটার ছোট্ট একটা ওয়ার্ড, বাট এটার বিস্তৃতি অনেক। এখানে যারা একজন আমি তোমার এটার এক্সাম্পলটা একজন ডক্টর দিয়ে বুঝাই। একজন ব্রেনের সার্জারি যে একজন ডক্টর, সে কোন লেভেলে গেলে বা তার এক্সপার্টিস কোন লেভেলের গেলে সে মাথায় তুমি তাকে অস্ত্রোপচার করতে দিবা, বা হার্টের যে অপারেশন গুলো যারা করে, সে কি একজন সদ্য এমবিবিএস ডক্টর বা 4-5টা ডিগ্রি নিছে, 10 বছরের এক্সপিরিয়েন্স, সে কি পারবে? তার কাছে কি না, কোনো পেশেন্ট গিয়ে সে নিজেকে বলবে যে ভাই তুমি আমার অপারেশনটা করো? তারপরে তুমি কি একজন পল্লী ডাক্তারের কাছে গিয়ে তোমার মাথাটাকে কাটতে দিবা যে ভাই তুমি আমার একটা অবশ্যই না, জিনিস? অবশ্যই না। অবশ্যই না। তার এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 25 to 30 ইয়ার্স। তার বয়স হুম, টোটাল গিয়ে তখন দাঁড়ায় 60+ বা 70। হুম, তখন হচ্ছে তিনি কোন লেভেলের এক্সপিরিয়েন্স নিয়ে ওই সার্জারি রুমে যায়। তো
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা হচ্ছে তাদের জন্য যারা ওইরকম এক্সপার্ট, বাট এখানে বিগিনারও আছে, হ্যাঁ বিগিনারও আছে, তাদের জন্য ইনকাম সোর্স করার অপশন আছে, কিন্তু সেই তো আমার জিনিসটা জানতে হবে কিভাবে ইনকাম করা সেই জিনিসটা আসলে। কি ধরেন শুধু কি সোশ্যাল মিডিয়ার কি বলে ওটাকে বুস্টিং হুম বা হুম হুম। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হওয়া, এইগুলোই কি আসলে ফ্রিল্যান্সিং? এটা আমি আসলে এটা কিভাবে নেয় কে কি বলে আমি জানি না, বাট আমার কাছে মনে হইতেছে এটা খুব একটা হাস্যকর ওয়ার্ড। ভালো ভালো তোমার ইনফ্লুয়েন্সার আছে বা তোমার কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছ থেকে লার্নিং নেওয়া যায়, নাদির অন দা গো। নাদির আন্দাজ এক্স্যাক্টলি। হ্যাঁ, খুব ভালো একটা মানুষ সে, কিন্তু দেখো তার যদি আদার্স আরো 10 জন ট্রাভেল ব্লগ দেখবে, বাট এই লোকটা ট্রাভেল দেখলে সে যখন একটা জায়গাতে রিপ্রেজেন্ট করতেছে, সে ওটার পুরো হিস্ট্রিটা সে বলে দিতেছে যে এটার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, সে কিন্তু আগে একটু স্টাডি মানে করে তার নিতেছে। মানে ব্যাপারটা হচ্ছে সে যখন যে বিষয়টার প্রেজেন্ট করতে চায় সেটার ব্যাপারে সে আগে স্টাডি করে। আগে স্টাডি করতেছে, তার মানে কি তারা ওখানে হুম। সময় দিতেছে, আমরা শুধু দেখতেছি সে ঘুরতেছে প্রতি মাসে এই শহর থেকে ওই শহর, ওই দেশ থেকে ওই তার কথার স্টাইল, তার ইনফরমেশন শেয়ার, সে যেটা শেয়ার করতে সেটা আবার রাইট কিনা এটাও কিন্তু সে ভ্যালিডেট করে না। তুমি যেই সেক্টরে ভাই ইন্টারনেট ইউজ করে কত কিছু যে করা যায় এটার মানে, আমরা তো আসলে দিন শেষে সবাই ইনকামটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস, রাইট? সো এটাকে যদি রাইট ওয়েতে ব্যবহার করা যায় তার অপরচুনিটি শেষ নাই। খুব ইন্টারনেট একজন ব্যবহার করে আপনি যেহেতু সফটওয়্যারে নিজের কেরিয়ার ডেভেলপ করছেন, ইন্টারনেট ব্যবহার করে যুব সমাজ আসলে কোন পথে যদি পা বাড়ালে আসলে ওরা একটা সঠিক রাস্তা খুঁজে পেতে পারে? ওয়েল, আমি তাদের আসলে এখানে সাজেস্ট করবো একটাই, ভাই তুমি নিজেকে আসলে নিজের ভিতরে কোন জিনিসটাকে ওন করো। তুমি একটা সময় ঢাকাতে জব করতা, অল্টান একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মতো বড় জায়গাতে জব করতে, তুমি সেখান থেকে তুমি নিজেকে স্বেচ্ছায় বিজনেস এন্টারপ্রেনার হিসেবে দেখতে চাইছো, সেখানে তুমি গেছো। তো তার আগে কি তুমি কিন্তু একটা পুরো একটা মানে হার্ডওয়্যারের যে ফুল ফুল নলেজটা নিয়ে তুমি গেছো, রাইট? হ্যাঁ। একটা কম্পিউটার বলি, একটা ফোন কিন্তু একটা মিনি কম্পিউটার, এটার ফুল হার্ডওয়্যারের নলেজটা তুমি কিন্তু এখান থেকে নিয়ে তারপরে তুমি এন্টারপ্রেনার হিসেবে গেছো। তুমি কিন্তু একজন সার্টিফিকেট ভালো একজন ইঞ্জিনিয়ার। তোমার কাছে আমি আমার একটা ফোন অনায়াসে রিপেয়ার করতে দিতে পারি চক্ষু বুঝে। আমার 1 লাখ টাকা দামের ফোনটা আমি যে তোমার কাছে বা 50,000 টাকা দামের 20,000 টাকা দামের একটা ফোন যে রিপেয়ার করতে দিব, তো ডেফিনেটলি আমি তো একজন যাচাই বাছাই করে একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে দিব, যে আমার যে সমস্যাটা যে এক্স্যাক্টলি ওইটাই বুঝে ওইটাই সলিউশন দিক, আর একটা যেন আমার প্রবলেম না হয়। যেমনটা আমরা ডক্টরের কাছে যাই, একজন ভালো ডক্টর সে টাকা 500 টাকা ভিজিট না 2,000 টাকা ভিজিট নিক, আমি তার কাছে যাব, কারণ সে ভালো, আমি জানি তাকে আমি চোখ বুঝে বিশ্বাস করতে পারবো। তো প্রতিটা কাজের ক্ষেত্রে আমাকে এরকম একটা মানে ভ্যালিডেশন ক্রিয়েট করতে হবে যে আসলে যে আমি যে কাজটা আমার কাছে যে আসবে, যে সার্ভিসটা নিতে বা আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি, এটা সে চোখ বুঝে বিশ্বাস করে নিয়ে যাবে। সো লটস অফ থিঙ্ক আছে আউট দেয়ার যেটা ইউজ করে বাসায় বসে 6 মাস 1 বছর, এখন তো কোর্সের অভাব নেই, প্রতিটা সেক্টরের জন্য ধরে 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 কোর্স ইয়া পাওয়া যায়। আমি কি করতে চাই বা আমি আসলে কোনটাকে পছন্দ, এটা বলার কারণ হচ্ছে যেটা বললা যে ইন্টারনেট ব্যবহার কি করতে পারি, আমি কি পছন্দ করি, আমি লিখতে পছন্দ করি। ওয়েল, লিখতে পছন্দ করো তাহলে তুমি একটা পার্সোনাল ওয়েবসাইট বানাই তুমি ওখানে কন্টিনিউস তুমি তোমার পাবলিকেশন সাবমিট করতে পারো, সারা বিশ্ব থেকে দেখবে ভিজিটর আসবে, এখান থেকে একটা আর্নিং সোর্স আসবে তোমার, যখন তোমার ভিজিটরটা একটা মিনিমাম রিচ ক্রিয়েট করবে কন্টিনিউয়াস। এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। তো ওখান থেকে তুমি এখন তো মানুষ আসলে চারপাশে যারা দেখতেছি সবারই হচ্ছে শর্ট টাইমে লং রানে দৌড়াতে চায়, বাট এই এই জায়গাটায় একটু টেকনিক অবলম্বন করা লাগে, যে ভালো কিছু করতে হলে একটু ওখানে নলেজ গ্যাদার করতে হয়, নিজেকে সময় দিতে হয়, একদম ফ্রিতে তো ভাই কোনো কিছুই হয় না। কিন্তু এত সহজ হয়ে গেছে যে এই জিনিসগুলো আগে 50-1 লাখ টাকা দিয়ে সার্ভিস মানে ট্রেনিং করতে হইতো যে কোর্স গুলোর, এখন দেখা যাচ্ছে 5-10 হাজার টাকা কোর্স পাওয়া যায়। তো এরকম কিছু ওয়েল নোন জায়গা থেকে কোর্স করে তুমি তোমার যেটার প্রতি তোমার ভালো লাগে, মানে নিজের ভিতরে যে জিনিসটা ভালো লাগে, যদি তোমার কন্টেন্ট ক্রিয়েশনই ভালো লাগে, সারা পৃথিবী ঘুরতে চাও, প্রতিদিনই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে গেলে দেখা যায়। হুম। এমন না যে সেই মিস্টার বিট তার তিনি হচ্ছে সব থেকে বড় ইউটিউবার, তারপরে কি আর ইউটিউবার হয়নি, হয়েছে। লর্ডস অফ মানে থাউজেন্ডস মিলিয়ন ইউটিউবার আছে যারা এটা থেকে তার পেশা হিসেবে নিচ্ছে, এখান থেকে মাসে একটা খুব ভালো একটা সম্মানে সে আর্ন করতেছে। তো তুমি মানে যাই করো ওটাকে ভাই কোয়ালিটি এনশিওর করো, মানে এক কথায় যদি বলি
আমাদের পার্সোনাল ক্যারেক্টারে যেরকম একটা কোয়ালিটি দরকার হয়, এই জন্য তুমি যেই প্রোডাক্টটাই তৈরি করো, তুমি কন্টেন্ট ক্রিয়েটর হোক, সেটা ব্লগ রাইটিং হোক, যাই করো, এটার কোয়ালিটি প্রপার মেনটেন। সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যাপক পদচারণা। আমরা সোশ্যাল মিডিয়ার প্রায় সবগুলো প্ল্যাটফর্মই কম বেশি আমাদের গ্রামের মানুষ ব্যবহার করে, এবং ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে যে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে অনেকেরই ঝোঁক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বা অনেকে দেখা যাচ্ছে বিয়ের পরে বউদের দিয়ে হচ্ছে রান্না বাড়া। এটা একটা আমরা যদি দেখি, এটা থেকে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই সফল। বাট গ্রামের প্রেক্ষাপটে এটা একটা হাস্যকর ব্যাপার হিসেবে উপস্থাপন করা হয়, বা দেখা যাচ্ছে যে যেভাবে উপস্থাপন করা উচিত সেইভাবে প্রেজেন্টও করতে পারতেছে না, বা ধরেন কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করতেছে। তো সব মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন? এখন এখানে স্পেসিফিক আসলে মানে মানুষের আমাদের যা এইজ, এখন এইজ ওয়াইজ আসলে এটাকে বলা মুশকিল। কারণ এখন যারা মানে আমাদের ছোট যারা আছে, ইয়াং জেনারেশন, তারা আমরা যেটা বুঝতাম, এখন তাদের থিঙ্কিং লেভেলও বেশ ভালোই আপগ্রেড হয়ে গেছে থ্রু ইন্টারনেট। কারণ সবকিছু দেখতেছে এখন। আমার থেকে 50 বছর যে সিনিয়র, তিনি তার জায়গাটা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছে, তিনি যা করতেছেন বা তার লাইফ টাইমে যা তিনি অ্যাচিভ করছে, এই যে এই জিনিসগুলোকে তিনি কিন্তু শেয়ার করে দিতেছে সে কোনো না কোনো একটা ওয়েতে। তো এটা কিন্তু আমি তার কাছ থেকে লার্নিং পাইতেছি একদম ফ্রি অফ কস্ট। যেটা তুমি আমি যখন বড় হয়েছি, আমাদের আমি আমার পলিটেকনিকের কথাই যদি বলি, আমি যখন পলিটেকনিকে ভর্তি হয়েছি, আমি কোন সাবজেক্ট নিব আমি বুঝতেছিলাম না। আমার তো পলিটেকনিকে পড়ার শখ, আমার ছোটবেলা তো ধর র্যান্ডামলি সাবজেক্ট দিয়ে দিচ্ছে, একটা চান্স হইলেই হয়েছে। এখন বিষয়টা হয়ে গেছে, এখন যদি তুমি সার্চ করো যে বা যারা পড়ে গেছে, এখন এরকম 10টা টপিক তুমি পেয়ে যাবা, কে কোন সাইট নিয়ে পড়ে এখন কে কোন জায়গায় আছে। এরকম 10জন বড় ভাই রিভিউ দেখো যে তুমি পলিটেকনিকে ভর্তি হতে চাইতেছো বা ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ, কোন সাবজেক্টটা তোমার কাছে ভালো লাগে, কোন সাবজেক্টটার কি রিভিউ, এগুলো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি একটা রিসার্চে। এটা অ্যাডভান্টেজ। আমি মনে করি এখন যারা ইন্টারমিডিয়েটে আছে, তাদের তখনই হচ্ছে আমার ক্যারিয়ার ফোকাস কোন দিকে যাবে, তুমি ওখান থেকে সিলেকশন করে নাও। কারণ ইন্টারমিডিয়েটের পরে কিন্তু এরপরে আর সময় থাকে না। আমরা ভাবি যে না, একটু 2 বছর একটু রিল্যাক্স করি। বাট যারা ঢাকাতে যারা স্টুডেন্টরা আছে, তারা মোটামুটি ফ্যামিলিরা অনেক অনেক গার্ডিয়ানরা সচেতন, তারা যতটুকু পারে তাদের প্রতি গাইড করে, এবং ওখান থেকে তাদের ক্যারিয়ার সিলেকশনটা শুরু করে ওই অনুযায়ী আগাতে শুরু করে। তো আমাদের গ্রামে যারা আছে, আমার ছোট ভাই বোনদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ইন্টারনেট যেহেতু সবার কাছে আছে, এটাকে এখন আর এমন একটা পর্যায়ে চলে গেছে যে বন্ধ করতে মনে হয় না পারবা। তো বন্ধ যেহেতু করতে পারবা না, বাট এটা ব্যবহার করা যায় কিভাবে ভালোভাবে, এটার পরিচালনা বা এটার গাইড হিসেবে, এটার জন্য আসলে সবাইকে মিলেই কাজ করতে হয় সমাজের। তুমি আমি কথা বলতেছি, অনেকে এটা নিয়ে অনেক হয়তো বা বলবে, বাট আমি যে কথাগুলো বলতেছি এমন না যে কেউ জানে না, তুমি আমি সবাই জানি, বা গার্ডিয়ানরাও জানে। তো এটার বলার কারণ হচ্ছে, যেহেতু এই সেশন গুলো হয় না আমাদের খুব একটা, তুমি এত সুন্দর একটা মাঝে মাঝে বিভিন্ন টপিকস নিয়ে কথা বললো, খুবই ভালো। এখন এটা দেখে অনেকে অনেক কথা বলবে, থেমে থাকা তো আর যাবে না। এখানে আমাদের যারা আমরা সিনিয়র আছি, আমরা সিনিয়রদের আমাদের দায়িত্ব হচ্ছে ছোটদের ট্রেন আপ করা, তাদের বল হাপা এমন। এখানে ছোট যাদের বলবো, তাদেরও আসলে নেওয়ার হ্যাবিচুয়েটটা থাকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি একটু আপত্তি করি, দেখা গেছে যে আমি সোশ্যাল মিডিয়া নিয়েই প্রশ্নটা করি। সোশ্যাল মিডিয়া হিসেবে যদি ফেসবুকটাকে ধরি বা ইউটিউব ধরি, ফেসবুকটাই আমাদের গ্রামের মানুষ বেশি ব্যবহার করে। তো আমাদের জেনারেশন বা তার এই পর্যন্ত দেখা গেছে যে আমরা সমসাময়িক সময়ে এইটার কাছাকাছি আসি, সান্নিধ্যে আসছি। কিন্তু সিনিয়র যারা আছেন, মোস্ট সিনিয়র যারা আছেন, তারা এইটাতে হঠাৎ করে প্রবেশ করছে। দেখা যায় যে তাদের একটা জীবনযাপন একভাবে ছিল, হঠাৎ করে এটার সাথে তারা ইউজ টু না এই জিনিসের সাথে। দেখা গেছে একজন স্কুল শিক্ষক, সে একটা সেলফি তুলে আপলোড দিচ্ছে যে কেমন হলো বন্ধুরা, মানে একটা লেম একটা ক্যাপশন দেওয়া, বা
উম, দেখা গেছে একজন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, সে সকাল বিকেল সন্ধ্যা পোস্ট দিচ্ছে, শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা। তার কোনো কন্টেন্ট ক্রিয়েট মানে কোনো কন্টেন্ট নাই, বাট সে তার ইচ্ছা পোষণ করতেছে, সে যে কন্টেন্ট ক্রিয়েটর হবে, বা বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করতেছে, পাশে থাকুন, পাশে থাকলে পাশে পাবেন, এই টাইপের যে ব্যাপারগুলো আছে। বা আপনি যদি খেয়াল করেন যে আমাদের প্রোফাইলে আছে যেই সব বন্ধু বান্ধব আছে বা আমাদের ফেসবুক ফ্রেন্ড যাদেরকে বলি, তারা একটা কমেন্ট করলে তো সেই পোস্টটা আমাদের সামনেও আসে এবং সেই কমেন্ট আমরা দেখা যায়। তো প্রায়ই এই কমেন্টগুলো আমাদের লক্ষ্য করতে হয়, বা আমাদের বন্ধু তালিকায় আছে এমন হয়তো দু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আমার এই কথার সাথে মিলে যেতেও পারে, বা এমন কোনো শিক্ষক আছেন যিনি এরকম আছেন যে হয়তো একটা ছবি আপলোড দিলে ক্যাপশন কি হতে পারে এটা না ভেবেই ক্যাপশন দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে যেই ছেলেটা ধরেন বা তার ফ্রেন্ড লিস্টেও 1000 ধরেন বন্ধু আছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারে এক্সপার্ট না, সে দেখলো অমুক স্যার একটা ছবি আপলোড দিয়ে ক্যাপশন দিছে, কেমন হলো বন্ধুরা। তার স্যার যখন দিছে জিনিসটা তো নিশ্চয়ই সে ভেবে চিন্তে ভালো একটা জিনিস হবে, আমিও একটা আপলোড দিলাম, কেমন হলো বন্ধুরা। এভাবে তো ইনফ্লুয়েন্স হয় আসলে সোশ্যাল মিডিয়ায়। এক্ষেত্রে পরিত্রাণের উপায় কি হতে পারে? খুবই এমন একটা প্রশ্ন করছে, এখানে একটা কথা বলতে এখন ভয় লাগতেছে। উইথ ডিউ রেসপেক্ট আওয়ার অনারেবল টিচার্স, আমি এখানে স্পেসিফিকলি বলি, যেহেতু প্রশ্নটা আসছে, আমার এখানে একটু ক্ষোভ আছে। ক্ষোভ আছে বলতে, আমরা যখন স্কুলে পড়েছি বা ওই টিচাররা কিন্তু এখনো আছে, অনেকে, সবাই যে রিটায়ার্ড হয়ে গেছে তা না। আমাদের সেই টিচারদের দেখলে এখনো তাদের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা মানে ভিতর থেকে চলে আসে, রাইট? তাদের দেখলে আমরা ভয়তে রাস্তা পালাইতাম, কিন্তু এখন বুঝতেছি যে না, টিচাররা কেন আমাদের এত গাইড করতো, এত কেয়ার করতো। আমি এর জন্য তাদেরকে থ্যাঙ্কস, তারা আমাদের ওই তারা প্রায় বলতো যে এখন তোদের এত চিল্লাই পিটাই, কোন একটা সময় গিয়ে বুঝবি। হ্যাঁ, ওই বুঝাটা এখন বুঝে আসছে, কেন ইয়ে করছে, গাইড করছে, বুঝতেছি। বাট এখন যদি বলি, আসলে সোশ্যাল মিডিয়াতে গেলে কে টিচার আর কে টিকটকার, আর যে কে একজন ভালো ইনফ্লুয়েন্সার, এটা বোঝা মুশকিল। একজন টিচার যদি মানে কোয়ালিটি বলতে অনেক কিছু দিয়ে একটা মানুষকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়। আমি ফেসবুকে দিতেছি আমি অ্যাজ এ টিচার, আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, একজন ইনফ্লুয়েন্সার ভালো, ওয়ার্ল্ড ওয়াইড যারা ইনফ্লুয়েন্সার দেখবা, তারা একটা টপিকস দেওয়ার আগে তারা কিন্তু ওটার উপরে রিসার্চ করে। আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে ওটা আজকে কি কথা বলবো। আমি যে তোমার সাথে কথা বলতেছি, আমি এখানে যদি এখন একটা উল্টাপাল্টা কথা বলি, এটা কিন্তু আমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তখন আমাকে নিয়ে প্রশ্ন দিতে হবে যে সেম, আমি একজন টিচার, আর একজন টিচারের ভূমিকাটা হিউজ হিউজ ইম্প্যাক্ট। আমি একটা সেলফি দিতেছি, কেমন হয়েছে, এটা কখনোই মানে এটা কেমন একটা লেম ওয়ার্ড, রাইট? আমি সেলফি দেয়, আমি মনে করি একজন টিচার সে স্টুডেন্টদের নিয়ে যদি সেলফি তোলে, আমি ওরকম ওয়েল নোন কোনো টিচারকে আমি আদৌ দেখি না যারা একেবারে এস্টাবলিশড ইয়াতে আছে আউট দেয়ার। বাট আমাদের এলাকায় যদি এরকম কেউ থেকে থাকে বা এরকম পোস্ট দেয়, এটা খুবই আসলে মানে এই যে কথাটা বললা যে আমি একজন টিচারকে যখন আমার শিক্ষা গুরু হিসেবে নিতেছি, তুমি যেটা করতেছে, আমি ছোট মানুষ, আমি তো আর এত কিছু ফিল্টার আউট করতে পারবো না যে হুইস রং আর হুইস রাইট। আমার আমার শিক্ষাগুরুকে টিচার, আমি তো তিনি যদি এরকম একটা পোস্ট দিতে পারে, তাহলে আমি অ্যাজ এ টিচার, আমার বয়স হয়েছে কত, 10-12 বছর, আমি দিলে কি প্রবলেম আমার? তো সে কিন্তু দেখো একটা রং হইতে শুরু হয়েছে তার যাত্রা। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে সকাল বিকাল যদি এরকম হাই বন্ধুরা কেমন আছো কেমন আছো, এটা খুবই অড একটা সিচুয়েশন। যারা এটা আসলে নিজের কোয়ালিটি আমি নিজে ডাউন করতেছি ডে ওয়ানেই, ডে টু তে গিয়ে আর কি হবে, ইমপ্রুভ হবে না। একজন কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়াতে যাদের আসলে খুব ইম্প্যাক্টফুল কিছু আছে, সে একজন ভালো লিসেনার বা ভালো স্পিকার, যে কোনো জায়গাতে যে কোনো সেক্টরে, সে একজন কর্পোরেট ট্রেনার, তাদের যে বাচন ভঙ্গি, তাদের যে পোস্ট, এভরি সিঙ্গেল ওয়ার্ড কিছু একটা ডেলিভার করতেছে, যেটা আসলে যারা শুনতেছে তার অডিয়েন্সকে সে টার্গেট করে কথাটা বলতেছে বা ইনফরমেশন শেয়ার করতেছে, সে ওখানে রিসার্চ করে নেয়। আর যারা রিসার্চ না করে কিন্তু দেয়, তারা কিন্তু খুব আগাতে পারে না। এই কম্পারিজনে কিন্তু আমি গুগল সার্চ করলে পেয়ে যাইতেছি। তো একজন টিচারের কথা বলি বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চাই, তারা প্রতিটা স্টেপ যা করতেছে, আমি আমার সোশ্যাল মিডিয়া আমার একটা ফুটপ্রিন্ট।
আমি হয়তো এটাকে ডিলিট করে ফেলতেছি ওভারনাইট, বা সকালে দিছি বিকেল গিয়ে ডিলিট করে ফেললাম, বাট আমি এই 1 ঘন্টার ভিতরে তো আমার অনেকেই দেখতেছে। তো তার কিন্তু ইমেজটা শুধু সোশ্যাল মিডিয়াতে তার স্টুডেন্ট না, স্টুডেন্টের গার্ডিয়ানরাও দেখতেছে। হ্যাঁ, কত সুন্দর একটা সেলফি দিছে বাচ্চাদের, মনে হইতেছে খুব ফানি হইতে দিছে, কিন্তু ফানি ওয়ের ভিতরে অনেক মেসেজ থাকে। So, আমি যাই করি সোশ্যাল মিডিয়াতে, যেহেতু এখন ফেসবুক ছাড়া আমাদের চলে না, সকাল বিকেল উঠতেই আমরা ফেসবুকে যা করি তাই দেই। সো প্রতিটা স্টেপ, মানে আমি একটা পোস্ট দেওয়ার আগে, ইভেন তো আমি হচ্ছে একজন কাউকে কমেন্ট করতেছি, মানে তুমি যদি এটাকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করো, তাহলে অনেক কিছু বুঝে শুনে তারপরে গুণী গুণী ব্যক্তিরা বলেই তো গেছে যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, কথা বলার আগে চিন্তা করো। আমরাও যে খুব একটা পারি না, ভুল হয়, কিন্তু ভুলটা তোমার, তুমি কোন জায়গায় আছে ওই জায়গা থেকে তোমার ভুলটা ততটুকু অ্যাকসেপ্টেবল হবে যে না, একটা সংশোধন বা পরিমার্জন করা যায় কিনা। কিন্তু এরকম যারা সিনিয়র পজিশনে বা যাদের কাছ থেকে লার্নিং নিতেছে ছোট বড় অনেকে, তারা যদি এই ধরনের মিস্টেক করে, এটার ইম্প্যাক্ট হিউজ, যেটা আসলে জেনারেশনে ধ্বংস হয়ে যাওয়ার পথে থাকে আমি মনে করি। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা অনেক ভালো ভালো জিনিস শেয়ার করি, বা আমরা অনেক গুণীজনের বার্তা শেয়ার করি, অনেক বাণী চিরন্তনী শেয়ার করি, যেগুলো আসলে যুগের পর যুগ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় যে যত ধার্মিক, বাস্তবে সে অতটা ধার্মিক হয় না। সোশ্যাল মিডিয়ায় যে যতটা জ্ঞানের বার্তা শেয়ার করে, বাস্তবে সেটার প্রয়োগ হয় না। এই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? সোশ্যাল মিডিয়ার পজিটিভিটিটা বাস্তব জীবনে আসলে কতটা ইফেক্ট আনতে পারে বা ইম্প্যাক্ট এটা করে? তো দুই অ্যাঙ্গেল থেকে বলা দরকার, বাট এই প্রশ্নটার অ্যান্সার আমি কিভাবে দেবো বুঝতেছি না। এটা অনেকের বিপক্ষে যেতে পারে, মোস্টলি বিপক্ষেই যাবে। সোশ্যাল মিডিয়া একটা ফান প্ল্যাটফর্ম। আমরা যেহেতু এখানে আমরা সবাইকে কল করি হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড। তো ফ্রেন্ড মানে এখানে আমার একজন অফিস কলিগ, আমার বস, সে আমার ফেসবুকে ফ্রেন্ড, আর অফিসে গেলে বস। ব্যাপারটা কিন্তু একটু চিন্তার বিষয়। আমার টিচারের সাথে আমি ফ্রেন্ড আছি, আমার ছোট ভাইয়ের সাথে আমি, ফেসবুক এটাকে নাম দিছে ফ্রেন্ড হিসেবে, এখন আমি যদি এখানে সে সবাইকে সে ফ্রেন্ড হিসেবেই ট্রিট করি, এটা একটু চিন্তার বিষয়, যার যার ব্যক্তিগত। আমি এটাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে, কারণ এখানে আমি ছোট বড় আমার সবাই আছে কানেক্টেড। কাকে কোন অ্যাপ্রোচ দিতে হবে এটা আমার ডেফিনেটলি চিন্তা করতে হবে বিফোর রিপ্লাইং। আর আমি আমার পোস্ট করার ক্ষেত্রে আমাকে বলতে হয়, চিন্তা করতে হবে যে আমি যে পোস্টটা করতেছি সবাই আসলে এটাকে কিভাবে নেবে। কারণ কেউ যদি ভাবে যে এটা তো আমার প্রোফাইল, এই অ্যান্সার এরকম আমাকে অনেকেই দিছে। অনেকেই হচ্ছে একটু বাণী কথা বলতে গেলে সে জানে যেটা ভুল করতেছে, তাকে বলতেছে যে ভাই এটা করো না, বা বন্ধু তুই এটা করিস না, তুমি কি এটা বলার? আমি এটা ফান হিসেবে দিতেছি, ফেসবুক তো এটা, মানে কনসিকুয়েন্সেস কোথায় হতে পারে এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না। আর আরেকটা যেটা বললাম, তোমার প্রশ্নটা আবার একটু আমি বলতে চাইছি যে হচ্ছে আমরা যেটা পোস্ট করি বা যেই জিনিসটা শেয়ার করি, দেখা যাচ্ছে প্রায়োগিক অর্থে আমরা ওইটা প্রয়োগ করি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিন্ন চরিত্রের মানুষ আমি, কিন্তু আমার ফেসবুকটা ভিন্ন ক্যারেক্টার প্লে করে। সেক্ষেত্রে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের ক্ষেত্রে সচেতন হতে বলছি, এটা কতটা ইম্প্যাক্ট পড়ে বাস্তব জীবনে? এটা বাস্তব জীবনে আসলে এটার মিনিং কোন দিক দিয়ে বলবো আমি বুঝতেছি না, কারণ এটার ইম্প্যাক্ট অনেক। আমি হয়তো দেখা গেছে সারা, আমি যেহেতু একটু ইসলামিক মাইন্ডেড, আমাকে অনেকে নেগেটিভ ভাবে নিতে পারে। আমাদের নবীজির ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এটার কথাটা শেষ করবো, বেশি বাড়াতে পারবো না। তার কাছে একজন সাহাবা তার বাচ্চা নিয়ে আসতেছিল, বা কাউকে নিয়ে আসছিল, যিনি, এটা আমরা সবাই মনে হয় জানি, প্রচুর মিষ্টি খায়। তো তার কাছে আসছিল সে মিষ্টি ব্যাখ্যা নিতে, যে আমি এখন কি করব। তো নবীজি সেও মিষ্টি পছন্দ করতো, সে সময় নিয়েছে যে তুমি 1 সপ্তাহ পরে আসো, কয়েকদিন পরে আসো, আমি তোমার বলছি। সে নিজে ওটা থেকে একটু দূরত্ব অবলম্বন করছে, যাতে তারপরে তাকে তিনি সলিউশন দিছে। তো আমরা যদি এই লাইনটাকে ফলো করি, বা এটা হচ্ছে প্রবাদ বাণী, অনেক মনীষীরাই বলে গেছেন, ডেফিনেটলি তারা পরেই আসছে পৃথিবীতে, তারাও বলে গেছে যে তুমি যেটা কাউকে ওইটা সাজেস্ট করো না, যেটা না করো। এখন এখানে যে বলতেছে তার একটা বিষয়, যেহেতু সে
মানে তেরামি করে বলতেছে যে প্রোফাইলটা আমার, আমি যা খুশি তাই করতে পারি, তাহলে আমার এখানে সাজেশন থাকবে আমি যার ফ্রেন্ড হইতেছি সে আসলে আমার রুচির সাথে বা আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় কিনা। তুমি তাকে আনফ্রেন্ড করে দাও, আনফলো করে দাও, সিম্পল। যদি তাকে না বুঝাইতে পারো তাহলে তুমি তার পোস্ট দেখলা না। ওকে, সেক্ষেত্রে আমরা যেহেতু সামাজিক জীব, সমাজে বসবাস করি এবং হচ্ছে আমরা ফেসবুকটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই চিনি। আপনি এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময় দেখা যায় যে প্রচুর গুজবেরও ছড়াছড়ি, এবং হচ্ছে বাস্তবে যার আপনি কখনো সামনাসামনি দেখেননি, বা যে ছেলেটা বা যে মেয়েটাকে আপনি পর্দা করতে দেখেন, ওর রিলস ভিডিও কিন্তু আপনি প্রতিদিন দেখেন, এরকমটা অনেক ক্ষেত্রেই হয়ে যায়। সে কারো সামনে আসে না, বাট রিলস বানায় বা টিকটক ট্রেন্ড ফলো করে, এরকমটাও হচ্ছে। আবার আমাদের এই ভাই বন্ধু এদের মধ্যে দেখা যাচ্ছে যে সে কি বাজার করলো সেটা আমি কিন্তু ঘরে বসে জানতে পারছি, কারণ তার বউ ওইটা রান্না করে ভিডিও আপলোড দেবে আজকে সন্ধ্যার পরেই। আজকে সে দুপুরে কি খাইছে সেটা আমরা রাতে জানতে পারছি। এই যখন অবস্থা, এখান থেকে বেরোয় আসার জন্য আপনি কি কোনো পরামর্শ দিবেন? এখানেও প্রশ্নের উত্তর আসলে সবাই জানি, পরামর্শ দেওয়ার মতো আমি ছোট মানুষ, দেওয়ার মতো কিছু নাই। এখন পরিস্থিতিটা এমন হয়েছে, আর ডে বাই ডে পরিস্থিতি আরো খুব ভয়ঙ্কর হইতেছে, যেহেতু আমার সবারই বলতেছে যে আমার ব্যক্তি স্বাধীনতা আছে, তুমি যখনই কাউকে কিছু বলতে যাবা আমার ব্যক্তি স্বাধীনতা আঘাত লাগতেছে, এরকম সবাই নিতেছে। তোমার ভালো না লাগবে তুমি আমাকে আনফ্রেন্ড করে দাও, ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করে। তো এরকম সিচুয়েশন যদি হয়, এখন এর জন্য যে আমরা থেমে যাব তাও না। তুমি আমি বা আমাদের যার জায়গা থেকে যতটুকু করণীয়, আমার পরিচিত যে মানুষগুলোকে বললে শুনবে, সে কথাটা রাখতে পারে, তাকে অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারি। কারণ নয়তো একটা সময় তো সমাজটা আর থাকবে না ভালো, সব ধ্বংস হতে যাবে। কারণ আমি সারাদিন এই কি বলে, এই যে একটু আগে যেটা বললাম যে আমি বাসায় কি রাঁধতেছে, বউ বাজার করে নিয়ে গেছে, সন্ধ্যায় তার আপডেট পাওয়া যাবে। এটা কিন্তু আসলে নিজেকে আসলে আমি বাসায় কি রান্না, আমার বাসার হাড়ির খবর তো আমার কাউকে বলার দরকার নেই। এখন সে বিনোদন নিতেছে, সে তার হাড়ির খবর দিয়ে, এখন এটা তার কোয়ালিটির ব্যাপার। আচ্ছা, আচ্ছা ভাই, আমরা তো হচ্ছে আমাদের গ্রাম আরামকাঠি গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসেবে দেখতে চাই সবাই। সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট ব্যবহার বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটা আদর্শ গ্রাম হওয়ার ক্ষেত্রে এটা কোনো ধরনের বাধা বা এর কোনো প্রভাব কি করতে পারে? মানে হচ্ছে ইন্টারনেটের ব্যবহার কি আদর্শ গ্রাম হইতে বাধা দিতে পারে, বা ইন্টারনেট কি আদর্শ গ্রাম হইতে সহায়তা করতে পারে? দুটোই, ভালো এবং মন্দ দুটোই। আর এখন এই 2025 এ এসে ইন্টারনেট ছাড়া আসলে কোনো কিছু পসিবল না, তুমি এটাকে স্টপ করতে পারবে না। রাদার এটাকে ইউজার ফ্রেন্ডলি কিভাবে করা যায়, কতটুকু রাইট ওয়েতে ইউজ করা যায়, এটা প্রচার করাটাই হচ্ছে এই মুহূর্তে রাইট। আমি মনে করি বন্ধ করার তো কোনো অপশনই নাই, আর বন্ধ করলে তুমিই বন্ধ হয়ে যাওয়া, দেখা গেছে টোটাল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাও, তো সেক্ষেত্রে আবার ওটা ভিন্ন দিকে চলে যায়, এটা পসিবল না। যেহেতু পসিবল না, তো এটাকে আমার রাইট ওয়েতে ব্যবহারের, এজন্য আমাদের সবাইকে, আমরা যারা এখন আমরা যে যার জায়গা থেকে আছি, আমার জুনিয়র যারা আছে বা অনেক সময় সিনিয়ররাও অনেক ভুল পদক্ষেপ কিছু করে, তো তাকে পোলাইটলি আমরা বোঝানোর চেষ্টা করতে পারি, ভাই তুমি সারাদিনে যদি আমাদের এখন ফোনের স্ক্রিন রেকর্ড দেখা যায় ডে ইন ডে গিয়ে, যে আমি আজকে কত ঘন্টা ইউজ করছি, 3 ঘন্টা 4 ঘন্টা, তো 4 ঘন্টা আমি কোথায় ফোন ইউজ করেছি, 1 ঘন্টা ইউটিউব দেখছি, 2 ঘন্টা ফেসবুক, আর 1 ঘন্টা হয়তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলা, তাহলে আমার এই যে টোটাল সামারি ডে ইন ডে গিয়ে আমার 5 ঘন্টা হইলো, এই 5 ঘন্টার সময় আসলে আমি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারতাম, রাইট? 6 মাস সময় দিলে, 3 মাস সময় দিলে হিউজ ছোট ছোট স্কিল আছে যেগুলা মানে ক্যারিয়ার যে কি পরিমাণে হেল্পফুল হয় এগুলো বলা টাফ, ইভেন মানে বলা বাহুল্য। আর যদি বলি এখনো একটা সিভি রাইটিং খুব ইম্পর্টেন্ট। একটা সিভি রাইটিং, এটা সিভির যুগ এখন মোটামুটি শেষের দিকে। এখন হচ্ছে মেইল কমিউনিকেশন, মানে মেইল কমিউনিকেশন এমন একটা পাওয়ারফুল লেসন, এটা এটা আমার শিখতে অনেক সময় লাগছে। এই কর্পোরেটের কথা যদি বলি, কর্পোরেটে মেইলের কোনো বিকল্প নেই। কর্পোরেট কাজ করে তো টোটালি পেপারলেস, যেখানে কোনো ধরনের কোনো পেপার ইউজ করা হয় না বললেই চলে।
তুমি রাইট ওয়েতে বলতেছি, একজন আজকে যে স্টুডেন্ট এখন সে 6 এ পড়ে, 7 এ পড়ে, সে যদি এখনই এই স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবে, হাউ টু রাইট কারেক্ট ইমেল, হাউ টু কারেক্ট রিজিউমি, তো তোমার আসলে কোনটার প্রতি ফোকাস ভালো লাগে? তোমার ইংলিশের স্পিকিংটাকে আপগ্রেড করা দরকার। প্রতিদিন এখানে ওই যে 2 ঘন্টা ফেসবুকে দিতে, সেখানে তুমি 2 ঘন্টা সময় দাও, 15 থেকে 1 মাস পরে এটার লেভেল যে কোথায় চলে যাবে, এই জায়গা থেকে এখানে চলে যাবে। তো সে যদি ক্লাস 10 এর বসে এই এক্সট্রা ইয়াগুলো অ্যাক্টিভিটিস গুলো সে অ্যাচিভ করে নেয়, সে কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়েও সে কিছু একটা মানে আর্ন করার সোর্সটা একটা হয়ে গেছে। কারণ অনলাইনে তোমার অনেক কিছু করা যায়, যেটা বললাম ফ্রিল্যান্সিং হিসেবে যারা ক্যারিয়ার নিতে চায়, এটা নেগেটিভ ওয়ার্ডে এখন আর নেওয়ার কিছু নাই। এখন সবাই মোটামুটি জানে যে ফ্রিল্যান্সিং একটা বিশাল একটা মার্কেট প্লেস। এখানে কেউ টাকা দিয়ে আসলে মানে আনএক্সপার্টের কাছ থেকে কোনো কিছু সার্ভিস নেই, একজন এক্সপার্ট লোকের কাছ থেকে সে ফাস্টার। ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডের তখন মিনিংটা ফুললি বলা হয় না। একজন ফ্রিল্যান্সার তখনই ওই মার্কেট প্লেসে আসে যখন তার কাজটা খুব ফাস্টার এবং কস্ট, অনেক সময় এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আসলে সে কোন সার্ভিসটা নিতেছে। তার দেখা গেছে এমপ্লয়ি আছে অফিসে 100, ওকে, সো তার এখন একটা আর্জেন্ট প্রজেক্ট করা দরকার, যেটা তার কোম্পানির রেভিনিউতে ইম্প্যাক্ট করবে কোয়ার্টার ওয়ানে। এখন কোয়ার্টার ওয়ান শেষ হতে আর সময় আছে মাত্র 15 দিন, আর এই 15 দিনের ভিতরে তার এই প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। তখন সে কোম্পানি চিন্তা করে যে হ্যাঁ, আমার যা রিসোর্স আছে, এমপ্লয়ি আছে, এখান থেকে তো আমার এক্সট্রা ব্যান্ডউইথ নেই, তো আমি কি করতে পারি এখন? আগামী 15 দিনের জন্য তো সে 5 জন এমপ্লয়ি হায়ার করতে পারবে না, এখানে আবার তার হিউজ কস্ট এফেক্টের ব্যাপার আছে। তখন সে আসে রাতারাতি একটা পোস্ট দেয় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে আমার এই প্রজেক্টটা দরকার, কত টাকা চাও তোমরা বিড করো। কোম্পানি তখন সকালে দিচ্ছে, সে বিকালে গিয়ে দেখা গেছে ওখানে 100টা বিড করছে, ওখানে 100 জন ডেভেলপার সে অ্যাপ্লাই করছে। সে ওখান থেকে 5 জনের একটা টিমকে সে বলে দিল যে ভাই, আমি এটা $500 দিব বা $50 দিব, তুমি এগ্রি কিনা। টাইম লাইন দিয়ে দিল 15 দিন। সে কিন্তু প্রতিদিন ডে ওয়ান, আজকে তার সাথে ডিলে হয়ে গেছে $500, 5 জন মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করলো, 15 দিন টাইম নিল। সে প্রতিদিন প্রোগ্রেস দেখতেছে, পোর্টফোলিও কোম্পানি ম্যানেজার সে প্রতিদিন সকাল বিকাল 2 বার দেখতেছে যে তার প্রোগ্রেস কতটুকু। সকালে সে দেখতেছে এখানে, বিকালে সে আর আর কাজে আগাচ্ছে, সে তার প্রোগ্রেস দেখতেছে, এবং 15 দিনের ভিতরে সে তার কাজটা ডেলিভার করে নিল, এবং তার ওয়েবসাইট 15 দিনের শেষে কোয়ার্টার ওয়ানেই সে লঞ্চ করে দিতে পারলো। তার বিজনেস ইম্প্যাক্ট আসলো না। সে হয়তো এটা তার কোম্পানির এমপ্লয়ীদের থেকে করাই নিলাম, হয়তো এখানে তার কস্ট হিসাব করলে $300 খরচ হইতো, বাট সে এখানে রাইট টাইমের ভিতরে মানে কোয়ার্টার ওয়ানের ভিতরে 15 দিন হাতে সময় নিয়ে $200 বেশি গেছে একজন একটা কোম্পানির ক্ষেত্রে বা একজন এজেন্সির কাছে। $200 ডাজেন্ট ম্যাটার, যেহেতু সে যে ওয়েবসাইটটা লঞ্চ করতেছে এটা ডেফিনেটলি তার একটা বিজনেস ক্যালকুলেশন আছে, ওখান থেকে তার রেভিনিউটা অনেক বেশি আসবে। তখন কিন্তু সে যে মার্কেট প্লেসে, এখন ওইখানে তো অনভিজ্ঞ কারো কাছে গিয়ে দিবে না যে ডেলিভার করতে পারে। এক্স্যাক্টলি। এজন্য ভাই তোমার আমরা আমাদের সময়ের প্রায় শেষের দিকে চলে আসছি। ওকে, অনেক সময় হয়ে গেছে। জি, আমি বিগত দিনে যেই লাইভগুলো করেছি সেখানে আমাদের গ্রামের বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা হয়েছে। তো জি, আমিও দেখেছি। আজকের টপিকের বাইরে আমাদের কাছে আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম করার জন্য কি কি প্রতিবদ্ধকতা আছে বলে আপনি মনে করেন, এক কথায় যদি বলেন? আমাদের গ্রামের প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতেছি, আমাদের সিনিয়র যারা আছি আমরা হচ্ছে অ্যাওয়ার না আমাদের জুনিয়রদের ব্যাপারে, বেশ উদাসীন। আর জুনিয়ররাও হচ্ছে তাকে কোনো কিছু বললে সে জিনিসটাকে ক্যাচ করতেছে না, সে ইগনোর করতেছে। সো জুনিয়রকেও তার জায়গা থেকে পোলাইট হতে হবে, সিনিয়র যখন বলতেছে ওটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের যখন আমাদের বড় ভাইরা বলতো, স্কুলের হোক গ্রামের হোক, ভাই চাচা যাই বলুক, সে যখন একটা কিছু বলতেছে তার মানে এটার ভিতরে কিছু একটা আছে। সে আন্দাজে, আর একজন সিনিয়র যখন বলতেছে সে এমনি এমনি কিছু বলতেছে না, ডেফিনেটলি কিছু লার্নিং আমার আছে। যে একজন জুনিয়রকে যখন আমি কিছু বলতেছি, জুনিয়রকে এই জিনিসটা রিসিভ করার মেন্টালিটি থাকতে হবে। আর সিনিয়রদেরও হচ্ছে, আমি যদি এখন দেখা গেছে আমি ফোন 5 ঘন্টা ইউজ করি, আমার আগে ইউজার ট্র্যাক করে আমার আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা থাকে, আমি নিজেকে সেলফ ইমপ্রুভ করি, এন্ড দেন হচ্ছে আমার ছোট ভাইদের গ্রামে যারা আছে তাদেরকেও অ্যাওয়ার করি যে ভাই
তুমি ফোনটাকে এইভাবে ইউজ না করে এইভাবে ইউজ করো, ফোন দিয়ে অনেক কিছু করা যায় রাইট ওয়েতে, তুমি এগুলো করো। তুমি এই স্কিলগুলো ডেভেলপ করো যেগুলো তোমার ফিউচার কাজে লাগবে। তুমি ক্লাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আসো, সেকেন্ড ইয়ারে আসো, তুমি এখন এই এই স্কিলগুলো ডেভেলপ করে যেটা তুমি ইন্টারমিডিয়েট শেষ করে জবে অ্যাপ্লাই করলে তোমার এখানে পার্ট টাইম তুমি জব করতে পারবে। এটা একটা আদর্শ গ্রামের ক্ষেত্রে যে এটা হিউজ, কারণ আমাদের দেশে আমাদের গ্রামের কথা যদি বলি, এখন এই মুহূর্তে মানে খুব কম পরিবারই পাওয়া যাবে, হাতে গোনা দুই একটা, যার বাচ্চা কাচ্চা বা তো স্কুলে যাওয়ার ক্যাপাবল না, বাট 99%ই তো আমরা সবাই অ্যাটলিস্ট এসএসসি এইচএসসি কমপ্লিট করি, এবং জি। সবার কাছেই একটা হ্যাঁ স্মার্টফোন আছে। তো যেহেতু সবার কাছে স্মার্টফোন আছে, সো এটা মানে একটা রোল মডেল হতে পারে আমরা যদি সবাই একত্রিত হয়ে একটা এভাবে আগাতে পারি সামনের দিনগুলোতে। তো আমাদের গ্রামটা খুব ভালো একটা গ্রাম হতে পারে, এটা আমার আশাবাদী। আচ্ছা, সেক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীদের জন্য বা মোবাইল যারা ব্যবহার করে তাদের অভিভাবকদের জন্য আপনি বিশেষ কোনো বার্তা দিতে চান? অভিভাবকদের বলবো, হ্যাঁ আপনার বাচ্চা কি করতেছে একটা ফোন নিয়ে। আর আমি এখানে একটা প্রাইভেসি ভায়োলেন্স কথা বলবো, যদি এটা বলা ঠিক না। আপনার ফোনের বাচ্চার ফোনের ব্রাউজার হিস্ট্রি কি একবার মাঝে মাঝে একবার চেক করে। আপনার বাচ্চা তো রাইট, আপনার যেহেতু তাকে এতদূর বড় করতে পারছেন, এখন তার ফোনের প্রাইভেসি মানে ব্রেক হবে, এই কথাটা অনেকে বলে যে আমার আহ, এখন তো বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, তার একটা প্রাইভেসি আছে। আমি এই জায়গাটা একটু দ্বিমত পোষণ করবো। আমার যদি ছোট বোন থাকে, আমার ভাই থাকে, আমার ছেলে মেয়ে যাই যাই থাকুক, আমি যদি তাকে এই পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করতে পারি এতদূর পর্যন্ত, তার ফোনের হিস্ট্রি আমি চেক করতে পারবো না কেন? সে কি করতেছে, সে কোন জায়গায় গিয়ে সময়টা স্পেন্ড করতেছে, আমি তাকে একটু দেখি, 2 দিন অবজার্ভ করি। এখন সবকিছু ট্র্যাক করা যায়। So, আমি তাকে ট্র্যাক করে আমি তাকে মানে আমি যে তার ফোন ট্র্যাক করছি এটা তাকে বুঝতে না দিই, আমি তাকে ভিন্ন হয়তো অ্যাপ্রোচ দেই যে ভাই ছেলে মেয়ে তুমি এটা করতেছো, এটা করো না, তুমি অন্যদিকে ইয়ে করো। প্রয়োজন হলে আমি তাকে ফোন এই ফোন ইউজ করা বন্ধ করে দেই, যদি সে দেখি রাইট ওয়েতে ফোন ইউজ করতে না পারে। মানে কিছু কিছু জায়গায় আপনাকে স্ট্রিক্ট হতে হবে। আজকে একটু কঠিন হলে এটার ফিউচার ভালো হবে ডেফিনেটলি, কারণ ফিউচারে এটার ইম্প্যাক্ট মারাত্মক, যা আমরা এখন অসংখ্য দেখতেছি। ধন্যবাদ আপনাকে। আহ, তাহলে আমরা আপনার কথা থেকে এই দীর্ঘ 1 ঘন্টার আলোচনায় যেটা বুঝলাম, টোটাল সামগ্রিক ইন্টারনেট ব্যাপারে আমরা কথা না বললেও আমরা বেশিরভাগ কথা বলেছি সোশ্যাল মিডিয়া নিয়ে। যেহেতু ইন্টারনেটের ব্যবহার বলতে আমাদের গ্রামের মানুষ এখনো পর্যন্ত শুধুমাত্র সোশ্যাল মিডিয়াটাকেই বোঝে। আপনার পরামর্শ হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার বলতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াটাকে না বুঝি। আমরা যেমন ধরেন আমরা যখন ছোটবেলা থেকে ইন্টারনেট ইউজ করতাম তখন ছিল উইকিপিডিয়া, এখন তো আরো অনেক আপডেট হয়েছে। আমরা কোনো রাইট। তথ্য জানার জন্য উইকিপিডিয়াতে প্রবেশ করতাম, উইকিপিডিয়ার সাহায্য নেওয়া লাগতো। এখন চ্যাট জিপিটি আসছে। বা ইন্টারনেটটা হচ্ছে আমাদের কাছে আপনার পরামর্শ অনুযায়ী আমাদের এটা হাতের একটা মুঠোয় প্রায় টিচার, মানে সকল। আমাদের কাছে হচ্ছে এখন বড়, সবথেকে বড় টিচার আচ্ছা, ইন্টারনেট। আমাদের আমি কাছে যদি বলি আপনাদের সম্ভাবনার একটা বড় দুয়ার। বড় দুয়ার, তো রাইট। আমরা যেন ইন্টারনেট বলতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে না বুঝি। যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে চাই বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, তারা যেন একটা কন্টেন্ট যেন ক্রিয়েট করতে পারি বা কোন বিষয় কন্টেন্ট করব সেটা যেন নিজে থেকে আগে সিলেক্ট করি। ফেসবুকে যেই সব বন্ধু বান্ধব আছে যারা গুজব প্রোপাগান্ডার সাথে লিপ্ত থাকে তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করি। অভিভাবকদের ক্ষেত্রে আপনার যেটা পরামর্শ ছিল সেটা হচ্ছে বাচ্চাদের ফোন অন্তত মাঝে মধ্যে যেন ব্রাউজিং হিস্টোরি আমরা চেক দেই, যদি অশোভন কোনো ওয়েবসাইট। হ্যাঁ সে কি করতেছে, বা আমি তাকে মানে ইনডিরেক্টলি তাকে আমি একটু চেক আউট করি যে সে আসলে বাসায় বসে ফোন ল্যাপটপে সে কি করতেছে। আমি তাকে বড় করতে পারছি, এখন তার ফোন আর ল্যাপটপ আমি তাকে চেক করতে পারবো না, এই জায়গাটা আমার খুব হওয়া উচিত নয় আপনার মতে। এবং আরেকটা বিষয় যেটা বললেন যে আমরা যেন সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় ব্যয় না করে সেই সময়টাতে স্পেসিফিক যে কোনো একটা বিষয়ের উপর আমি নলেজ গ্যাদার করি। এক্স্যাক্টলি, বা এটা গ্রামের সবার জন্যই আপনার পরামর্শ। এটা সবার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই পরামর্শগুলো যদি আমাদের তরুণ প্রজন্ম বা আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী আছি সবাই যদি প্রপার ভাবে ইউজ করি, আপনার এই কথার মাধ্যমে আমাদের গ্রামের অনেকেই হয়তো উপকৃত হবেন। আশা করছি এই কথাগুলো
সবাই পজিটিভ ভাবে নিবে। আপনার এই পরামর্শ গ্রহণ করে যুব সমাজ কিছুটা হলেও উপকৃত হবে, এই আশায় আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, এবং যারা এতক্ষণ শুনছে তাদেরকেও ধন্যবাদ। আমার কথার ভিতরে যদি কেউ কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক হিসেবে নেন, আমি আন্তরিকভাবে আমার জায়গা থেকে আমি দুঃখিত। আমি ছোট মানুষ, যা আমার জ্ঞান থেকে মনে হয়েছে আমি ওইভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি। কথার ভিতরে ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।